আমি কচি খন্দকার। চ্যানেল 9-এর অনুষ্ঠান মিট দ্য সেলিব্রিটি অনুষ্ঠানটি 9-এ প্রচার হবে। তারকার সঙ্গে আড্ডা আড্ডা দিতে এসেছি ধামরায়ের শিমুলয়া গ্রামে। দেখি তারকাকে খুঁজে পাই কিনা, চলুন। অভিনেতা মোশাররফ করিম নানাভাবে মেকআপ, গেট আপ, কস্টিউম নিয়ে নানা চরিত্রে ঢুকেছে। এখানেও মোশাররফ করিমকে একটি ব্যতিক্রম চরিত্র দেখতে পাচ্ছি। মনে হয় মেকআপ, গেট আপ দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো বাবার চরিত্রে সে অভিনয় করছে। মোশাররফ করিমই বলতে পারবে চরিত্রটি কি আসলে। চরিত্রটা বাবার চরিত্র, মানে আমারই বাবার চরিত্র, এই অর্থে যে আমি এই নাটকে 3টা ক্যারেক্টার করছি। দুটো হচ্ছে আমরা যমজ ভাই, আর একটা হচ্ছে সেই যমজ ভাইদের বাপ। এটা হচ্ছে সেই বাপের গেট আপ। বাপের কথা মনে পড়তেই আমি মনে করছি যে মোশাররফ করিমের বাবার কথা মনে পড়ে যাচ্ছে। মোশাররফ করিমের মানে রিয়েল বাবা মানে বাবার নাম কি ছিল, আর উনি কি করতেন? আমার বাবার নাম ছিল আব্দুল করিম। উনি ওনার লুক এর চেয়ে আর একটু বেটার ছিল, মানে আমার চেয়ে সুন্দর ছিলেন এই আর কি। উনি কি করতেন? উনি করতেন বলতে ব্যবসা, বাণিজ্য ব্যবসা করতেন। যে মোশাররফ আর এমনিতে বেসিক্যালি উনি অ্যাক্টর ছিলেন। মানে আজকে বোঝা যাচ্ছে উত্তরাধিকার সূত্র ধরে যে অভিনয় বা প্রফেশনালি করেননি কখনো, বাট ব্যাপারটা ওনার মধ্যে ছিল। তার মানে তো ওইটাই উত্তরাধিকার সূত্র ধরে, যদিও আমরা বিশ্বাস করি না যে কেউ শিল্পী হয়ে উঠতে পারে, কিন্তু এখানে অসাধারণ একটি মিল খুঁজে পাচ্ছি। বাবা শিল্পী ছিলেন, ছেলে মোশাররফ করিম সেই উত্তরাধিকার সূত্র ধরে শিল্পী হয়েছেন। আমার মনে হয় এই সমস্ত ঘটনাগুলোই আজকের মোশাররফ করিম, যে মোশাররফ করিম দাঁড়িয়েছে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে, সেখানে তার বাবার ভূমিকা অনেক বড় বলে আমরা মনে করছি। মোশাররফ করিম, আমরা মনে হয় আপাতত এই জায়গা থেকে শেষ করছি। আমরা পুনর্বার আর একটা জায়গায় আড্ডা দেব। তো আমি বলছিলাম যে বাবা তো অভিনয়ের সঙ্গে যুক্ত করেছে এক ধরনের বলা যায়। তো এমন কথা কি মনে পড়ে বাবা কখনো শাসন করেছিল? বাবা আসলে শাসন করতেন না আমাকে, মানে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। মারতেন মাঝে মাঝে, তো মারামারি তো বন্ধুরাও করে, তো ব্যাপারটাও এরকমই আর কি। একটা অসাধারণ সুন্দর সম্পর্ক। এবং আমি আর আমার বাবা বলতে গেলে একই সঙ্গে ঘুমাতাম। ইন্টারমিডিয়েটে যখন আমি পড়ি তখনও একসঙ্গেই রাতে ঘুমাতাম একসঙ্গে। এমন রাগ কি কখনো হয়েছে যে লোকটিকে খুন করে ফেলবো? হয়েছে, এরকম রাগ হয়েছে একটা বার। আমি একটা প্রায় 30 মিনিটের মতো কনসেন্ট্রেশন দিয়ে একটা ডায়লগের ডেলিভারি তৈরি করেছি যে আমি এভাবে বলবো। তো গাড়ির বনেটের উপরে আমি বসা, এবং ক্যামেরা জিবারমে, রায়হান খান ছিল ক্যামেরাম্যান। তো সে খুব আস্তে করে আমার উপর ক্যামেরাটা আসছে এবং আমি অ্যাক্টিং করছি, এবং আমি ফিল করছি যে আমি খুব ভালো করছি অ্যাক্টিংটা, মানে একদম ওর মধ্যে ঢুকে গেছি। তখন ওই ক্যামেরার পাশে আর একটা স্টিল ক্যামেরা একজন দর্শকের বেরোলো, বেরো একটা ছবি তুললো, ফ্ল্যাশ দিল, টোটাল সিকোয়েন্সটাই শেষ। তো ওই দিন এরকম ফিলিং আসলে হয়েছে যে মানে খুবই বিরক্ত। এই যে দীর্ঘ সময় অভিনয়ের সঙ্গে যুক্ত হওয়া, অনেক সিরিয়ালের সঙ্গে যুক্ত হওয়া, তো কোন সিরিয়ালটা নিজের মনের মধ্যে এক ধরনের দাগ কাটার ব্যাপারটা আছে, সেটা কি বলা যেতে পারে কিনা? বেশ কিছু সিরিয়াল আমি কাজ করেছি যেগুলো আমার ভালো লাগার মধ্যে: ঘর কুটুম, সালাউদ্দিন লাবলুর, 420, মুস্তাফা ফারুকের, তোমার দয়ায় ভালো আছি মা, এটার রাইটার কাজী শাহিদুল ইসলাম, ডিরেকশন আমাদের মাহফুজ আহমেদ অভিনেতা। হয়তো 2-1টা বাদও হয়ে যাবে, তোমার এফডিসি। তো বলা যাচ্ছে যে মোশাররফ করিমের ধারাবাহিক থেকে আমরা তো জানি সে এখন চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। চলচ্চিত্রের যে নানান প্রোডাকশনে যুক্ত হওয়া, সেক্ষেত্রে চলচ্চিত্রের ব্যাপারে, নিজের চরিত্রের ব্যাপারে একটু যদি বলেন। ছোটবেলা থেকেই তো ফিল্মের প্রতি ওই আগ্রহ, এবং ওই দেখে দেখে আয়নায় কপি করা, কে কিভাবে সংলাপ বলছে না বলছে। হ্যাঁ, এবং দেখা যেত যে ওই সিনেমা দেখে এসে আবার ওই লাঠি টাঠি দিয়ে সোট বানিয়ে তারপরে তরোয়াল ফাইট করছি, এগুলো তো ছিলই। আমি কিন্তু একটা অদ্ভুত ঘটনা আছে, আমার ক্লাস 6 কি 7-এ যখন পড়ি, তখন আমি ঢাকায় এসে, মানে আমাদের ফ্যামিলি তো ঢাকাই থাকতো, কিন্তু আমি গ্রামে ছিলাম, গ্রামেও আমাদের পরিবারের অনেকেই থাকতেন, এইরকম মিলেমিশে আর কি। তো ওই সবাই তো রোজার ছুটিতে ঢাকা থেকে গ্রামে যায়, আর আমি গ্রাম থেকে ঢাকায় বেড়াতে আসতাম।
তো বেড়াতে এসে আমার মনে আছে যে আমি রাজমণি সিনেমা হলের সামনে প্রায়ই দেখতাম যে রাজলক্ষ্মী প্রোডাকশনস, এবং আমি জানতাম যে এটা রাজ্জাক সাহেব এখানে আছেন। তো একদিন নিজে চলে গেলাম, তখন 6-এ পড়ি আর কি। চলে গেলাম, গিয়ে দারোয়ানকে বললাম এই রাজ্জাক আছে নাকি। তো এইভাবে তো আসলে বলা যায় না একজন ভদ্রলোককে, তখন সেই বয়স তো নাই আমার যে খুব সুন্দর করে বলবো। আমি বলছি যে রাজ্জাক আছে নাকি, দারোয়ান আমাকে প্রচন্ড জোরে ধমক দিল, এই কেন আমি সিনেমায় অভিনয় করবো, ধমক করে চলে আসলাম। এবং আমি অনেক লোককেই দেখছি যে যারা আসলে অভিনয় করতে চায় না এমন লোক কিন্তু খুব কম, খুব কম। সবাই বলে যে একবার সিরাজউদ্দৌলায় পাঠ গিয়েছিল, এরকম লোকের সংখ্যা কিন্তু অনেক, প্রায়ই বলে। তো ফিল্ম তো সবার অন্তরে। তারপরে তো এই যে আস্তে আস্তে ঢাকায় আসা, থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়া, অভিনয়ের আধুনিকতাকে বোঝা, গভীরতাকে বোঝা, ব্যাপারটা যে আসলে কি, ব্যাপারটা তো আগে মনে হতো যে একটা কিছু করলেই সেটাই অভিনয় হয়ে গেল। একটু বলে দিই তাহলে, চলচ্চিত্র এবং থিয়েটার, এবং হচ্ছে থিয়েটারের মধ্যে যে ঢুকে পড়াটা, এখানে সেই ব্যাপারটা কারো অনুপ্রেরণা বা কিছু? এই জায়গাটা ওই যে তোমাকে একটু আগে কথা বলেছিলাম যে বাবা আমাকে প্রথম টিকিট কেটে দিল, এবং প্রথম নাটকটা ছিল মমতাজ উদ্দিন আহমেদ স্যারের লেখা ক্ষতবিক্ষত, থিয়েটার গ্রুপের আরামবাগ মহিলা সমিতিতে আমাকে টিকিট কেটে। হ্যাঁ, প্রসঙ্গটা একটু পরে শর্টটা দিই। হ্যাঁ, শর্টটা দিয়ে এসে তাহলে আমাদের প্রসঙ্গ রইল কোথায়, মমতাজ উদ্দিন আহমেদ স্যারের মানে ক্ষতবিক্ষত, ওটা আমি প্রথম দেখলাম, ওখানে এসে আবার ধরবো। ওকে, সরি তো মুশকিল, কিন্তু আড্ডা চলবে। হ্যাঁ না, আসি, আমি শর্টটা দিয়ে আসি। ওকে। আমাদের অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে আড্ডা চলছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আড্ডায় একটু বিচ্ছেদ ঘটেছে, কারণ আবার একটা নতুন সিকোয়েন্সে মোশাররফ করিম যুক্ত হবে। দর্শক, এই ফাঁকে আমরা মোশাররফ করিমের চলচ্চিত্র, ধারাবাহিক এবং ফিকশনের কিছু গুরুত্বপূর্ণ প্রাণবন্ত দৃশ্য দেখতে থাকবো। বিরতির পর আবার আপনাদের সঙ্গে আমি আড্ডা দেব। তুই ভাই, তোর একটা রিকোয়েস্ট করি, তোর ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। আসি ভাইয়া, কেমন আছেন? আরে আপনি, এই তুমি কি করছো? আশিক ভাইয়া তো, আরে ফকির মনে করছে, বুঝছেন, ফকির খুব ডিস্টার্ব করে। বসে ভাইয়া, বসে। তুমি এক্ষুনি এই মুহূর্তে ওকে ঘাট ধাক্কা দিয়ে অপমান করে বাড়ি থেকে বের করবা। ওঠেন, আসো ভাই, ওঠেন ভাই, আমার কিছু করেন না, ওঠেন, বেরেন করতে বেরেন, যান, আমার কিছু করেন না। তোমার জমি আছে তাহলে কি জুয়া খেলাইতে যাইতে আছি? মুই টাকা কামাই করতে যাইতে আছি না? টাকা কামাই করে তোমার পাড়া মুড়া বই জমি বিরিয়া তুমি কিনতে পারবে না? কি তুমি কথা খাও টাকা? তুমি বছর ঘুরে আবার এলো পবিত্র মাহে রমজান। বাংলালিংক নিয়ে এলো ইসলামিক সার্ভিসের বান্ডেল অফার। এতে আছে 200 মিনিট ফ্রি ইসলাম ভিত্তিক তথ্য, SMS এর মাধ্যমে নামাজ, ইফতার ও সাহরির সময়। এই আড্ডাটা করতে চাই এখানে কেন, মানে আমরা তো শিল্পী, নানা শাখায় আমাদের বিচরণ। তো অভিনেতা হিসাবে আজকে যে এই অবস্থানে আসাটা, আমি বলতে চাই যে এটার পিছনে কি কারণ বা কি ধরনের অনুপ্রেরণা ছিল? অনেক কিছুই তো কারণ। ছোটবেলা থেকে যেভাবে বড় হওয়া, অবজারভেশন একটা বড় কারণ। মানুষকে দেখে মনে হতো যে কোনো একটা মানুষের হাঁটা দেখে মনে হতো যে হাঁটা তো ইন্টারেস্টিং, এই লোকটা হাঁটার সময় তার পেট কাঁপে কেন। তখন আমি দুবলা পাতলা একদম ছোটবেলা, হাড্ডি চামড়া সব দেখা যায় এরকম আর কি। তো সেই সময় মনে হতো যে এই লোকটার মতো হাঁটা যায় কিনা। তো ট্রাই করতাম, দেখতাম যে না, লোকটার মতো হাঁটা যায়। আচ্ছা, আমি বলবো যে আসলে অ্যাক্টিং তো ওই জায়গা থেকে শুরু। পরবর্তীতে ওই যে নেশাটা পেয়ে গেল যে করতে হবে সব সময়, এই অবজারভেশনের মধ্যে নিজেকে রাখতাম। কোনো কিছু ইন্টারেস্টিং মনে হলে সেটা করতাম, আয়নায় প্র্যাকটিস করতাম। সেখান থেকেই আসলে তারপর আমাদের স্কুলের মাঠে যাত্রা হতো, ওই যাত্রায় আমার অভিনয় করতেই হবে অ্যাট এনি কস্ট। তো সেটা সেখানেও করতাম, ভালো লাগতো। ওটা তো আসলে এক অদ্ভুত অধ্যায় যে
রাত 12টার সময় পালা শুরু হয়, সারা রাত ধরে অ্যাক্টিং, ভোরবেলা ঘুমাও, মানে ওটা তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো, তুমি ডেফিনেটলি যাত্রা দেখছো নিঃসন্দেহে। ওটা। এবং যাত্রা তো শুধু যাত্রা না, তার সঙ্গে তো আমাদের জনজীবন যেভাবে জড়ানো, ওই মেলার মতো হয়ে যায়, চতুর্দিকে লোকজন নানান জিনিস বিক্রি করতে আসে, কুপির আচ্ছা আমি একটু পাতি, থামিয়ে দিচ্ছি, পুরোনো গামটাম। আমি একটু থামিয়ে দিচ্ছি। আমি বলছি যে এই যে অভিনয় করা একটু স্বীকৃতি দরকার হয়, মানে পুরস্কার পাওয়াটার ব্যাপারে কি এক ধরনের লোভ কাজ করে কি? না না না, এটা হলে তো লিমিটেড হয়ে যায় মানুষ, আমার কাছে মনে হয় যে আমি একদম এইটার জন্য এটা করছি, সেটা তো না। আসলে মানুষ নিজেকে প্রতিনিয়ত অতিক্রম করে যাওয়া। আমি যদি আজকে আমাকে একটু অতিক্রম করতে পারি, একটা সিকোয়েন্সে একটা শর্ট বা কোনো একটা নতুন অভিনয় করে নিজেকে অতিক্রম করে যেতে পারি, সেটা তো আসলে নিজেকে নতুনভাবে নিজেকে আবিষ্কার করার মধ্যে যে আনন্দ, সেটা তো আসলে সেটাই তো অ্যাওয়ার্ড, অনেক বড় অ্যাওয়ার্ড। হ্যাঁ, তারপর আরও কিছু এক্সাম্পল তোমার যদি বলি, আমি ইসে গেলাম রামুতে গেলাম, একটা নদীর পাড়ে বসে আছি আর কি, এর মধ্যে একটা ছেলে দৌড়ে আসলো এবং আসার পরে ছেলেটা হাঁপাচ্ছে এবং সেটা এমন আমার লেভেলে যে দেখে মনে হলো যে সে সিক, মানসিকভাবে অসুস্থ এরকম মনে হলো। তারপর দেখলাম ছেলেটা বসে পড়ছে। তারপর আমি টেনশনে বললাম যে একটু পানি দাও, পানি টানি দিলাম মাথায়, দেওয়ার পরে ছেলেটা সুস্থ। তারপর বুঝলাম ওই পাহাড়ি রাস্তা 2 মাইল সে দৌড়ে আসছে, আমি ওই জায়গায় গেছি এটা শোনার পরে। আচ্ছা আচ্ছা। দ্যাটস ওয়াই সে ব্রিদিং কন্ট্রোল করতে পারতেছিল না পেরে সে বসে পড়লো। তারপরে সে আমি সবাই তো ছবি তুলতে চায়, আমি আমার বউকে বললাম যে ওর সঙ্গে আমি একটা ছবি তুলবো, তোর সঙ্গে আমি ছবি তুললাম। তোলার পরে আমি গাড়িতে ওঠার পরে দেখি যে ছেলেটা ওই বৌদ্ধ মন্দিরেও এরকম প্রণাম করছে আর আমার দিকে তাকাচ্ছে, মানে ও যে আমাকে দেখতে পাইলো এইটাই ওর কাছে আসলে অনেক বড় সারপ্রাইজ। হ্যাঁ, এবং সেটার জন্য থ্যাঙ্কস জানাচ্ছে গডকে। তো এটা অনেক বড় ব্যাপার ডেফিনেটলি। আরেকটা কথা বলছি, নিজে কি কখনো কাউকে তেল দেওয়া হয়েছে কিনা? না, তেল কি, যেমন আমি তো তোমার প্রশংসা করি, তোমার সামনেও করি, তো সেটা তেল না। যেমন তুমি তো, তোমার হিউমার সেন্স আমার কাছে অনেক ভালো লাগে। তোমার যেমন আমি অনেক সময় তো বোর ফিল করলে মাঝে মাঝে তোমার ফোন দিয়ে দেখা গেলো যে 2টা উল্টাপাল্টা কথা তোমার সঙ্গে বললাম, তুমি 2টা উল্টাপাল্টা কথাবার্তা শুনলে আমি খুব গিয়ার আপ হইলাম। তো আমরা প্রাসঙ্গিকতা ছেড়ে না, আমার মনে হয় তুমি তেলের কথা বললা, যে আমি যে তোমাকে প্রশংসা করি এটা তো ডেফিনেটলি তেল না, তেল না। ব্যাপারটাই। আমি একটা কথা বলছি যে শিল্পের নানা দিকে বিচরণ আমি জানি, কবিতা লেখা, গান লেখা, বা এই যে কবিতাটা, মানে আমি বলতে চাচ্ছি একসময় কবি বা কবির ব্যাপারে তো অনেকের অনেক রকমের ইয়ে ছিল। তো আমরা জানতাম রবীন্দ্রনাথ, জীবনানন্দ বা নজরুলের পরে আর কেউ কবি হবে না, এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। তো সেই সময় আমরা অনেক কবিকে জ্বালাতনও করেছি। তো কবিতাটা মাথায় কেন আসলো? কবিতা তো আসলে মাথায় কেন আসলো না, যেমন আমি আমার নিজের মনে হয় যে আমি কবিতা পড়েছিও কম, খুব বেশি কবিতা আমি পড়ি নাই, কিন্তু গদ্যই পড়া হয়তো। কিন্তু একদিন হঠাৎ করে দেখলাম যেটা লিখলাম সেটা কবিতার মতো হয়ে গেল, আমার জীবনের প্রথম লেখাটা। অথচ আমার মাথার মধ্যে কোনোদিন ছিল না যে একটা কবিতা লিখবো, এরকম কোনো ভাবনা ছিল না। আর আমি জানি না লেখাগুলো আসলে কবিতা হয়েছে কি হয় নাই, সেটা আমি ক্লিয়ার না। কিন্তু আবার আমার মনে হয় যে না, ঠিক আছে। মোশাররফ করিমের সঙ্গে আড্ডা দিলে সময়টা কিভাবে যায় বোঝাই যায় না। মানে আমি বলতে চাচ্ছি আড্ডাটা চলতেই থাকে, আড্ডাটা এত আনলিমিটেড হয়ে যায়, ওকে ছাড়তে ইচ্ছা করে না। তারপর ব্রেক নিতে হচ্ছে, ব্রেক নিয়ে আবার আড্ডা দেবো। মোশাররফ চলো আমরা একটু বসি। চলো বসি। আর তখন আড়িয়াল খার জল নলখাগড়ার গোড়ায় চাঁদের সঙ্গে করে ঈর্ষার প্রেম। পরিবেশে একটু গানের একটা লাইন, মানে আমি বলছিলাম যে আড্ডার ফাঁকে গানটা ভালো লাগবে, একটু গান কি করা যায়? একটু গান করা যায় কি? গান করতে আমার একটু লজ্জা লাগে কচি ভাই, কিন্তু তারপর তুমি বলতেছো একটা গান গাইতে পারি। তুমি তো শুনছো বোধ হয় টুকটাক আমার একটা গান আমার সিলেট থেকে এসে যাওয়ার পথে লিখছিলাম, এটা ঢাকা ফেরার পথে দুপুরবেলা বিলের মধ্যে বক দেখে হঠাৎ করে, তো সেটার 2টা লাইন গাওয়া যেতে পারে। ধবলা বক রে ধবলা নীলের কোলে ভাসো তুমি, জলে রাখো ছায়া, আরে বলো 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 ধব নীলে কেমন
মায়ারে বক ধবলা বকরে। আসলে আমরা গান কবিতা থেকে একটু বাইরে চলে যাই। আমি বলছিলাম যে আসলে ব্যক্তিগতভাবে তো অনেক দর্শনের ব্যাপার, এখন জনপ্রিয় মানুষ জনপ্রিয় হলে তার একটা খায়েশ জন্মায়। আমি বলছি কোনো রাজনৈতিক দল করবার কোনো ইচ্ছা কখনো হয় কিনা? না, এরকম কোনো ভাবনা আমার হয় নাই, কখনোই হয় নাই, কখনোই হয় না। আমি বলছি না যে ওটা করা খারাপ কিছু ভালো কিছু, তা না, ওটা হয়তো ভালো কিছু, হ্যাঁ, কিন্তু আমার হয় নাই এরকম কোনো ভাবনা। মানে ওটা আমার কাছে অনেক কঠিন কাজ মনে হয়। আমি ঠিক মানে আমি কখনোই করি নাই রাজনীতি। না, বাংলাদেশের যে মন্ত্রী পরিষদ আছে, আমি বলতে হচ্ছে যে এই মন্ত্রিত্ব দিতে গেলে বা মন্ত্রিত্ব দেওয়ার জন্য যদি কেউ অনুরোধ করে সেক্ষেত্রে কি করা লাগে, মানে কি হবে? মানে আমি কি করব সেটা জানতে চাচ্ছ তুমি? আমার মনে হয় যে আমি পাজলড হয়ে যাবো আসলে। মানে আমি এই ভাবনাগুলো আমার মধ্যে নাই। আমি এই একটু অভিনয়টা ঠিকঠাক মতো হলে আমার আনন্দ হয়, ঠিকঠাক মতো না হইলে আমার গ্যাস্ট্রিক হয়। আর আমার ঠিকঠাক মতো মানে এটা আমার মতো চলতে পারলেই আমি আনন্দিত। সে আমার মতো চলতে পারাটা আবার স্বেচ্ছাচারিতা সেটাও না, যে সব ধ্বংস করে ফেললাম কেউ কিছু বলবেন না, ব্যাপারটা তা না। কিন্তু আমার কাছে মনে হয় যে আমার একটা ভাবনা আমার প্রায় তারা করে, প্রায় মনে হয় যে খুব কি বেশি দিন তোমার কাছে মনে হয় মানুষের বেঁচে থাকা খুব বেশি দিন মনে হয় আমার? তো এর মধ্যে একটা খুবই সহজ একটা প্রশ্ন আমি সহজ প্রশ্ন, এবং আমি বিস্মিত এই প্রশ্নটা নিয়েই। তাইলে কেন এত ঝগড়া, এত মানে কেন? সত্যি তাই। মানে এটা আমার খুব সহজ প্রশ্ন, কিন্তু এই সহজ প্রশ্নটা সবাই কি বোঝে না নাকি? তাহলে কি সবাই নেশাগ্রস্ত, মাতাল হয়ে গেছে কিনা? হ্যাঁ, মানে এরকম মনে হয় যে মানে নেশা বিবিধ হতে পারে, যে কেউ হেরোইন খাচ্ছে, কেউ গাঁজা খাচ্ছে, কেউ এটা খাচ্ছে ওটা খাচ্ছে, আর কেউ হয়তো টাকা খাচ্ছে, মানুষের ভবিষ্যৎ খাচ্ছে। সেগুলো তো নেশাই, আসলে নেশার কারণেই হচ্ছে। অথচ সে কিন্তু তার আয়ুকে জয় করতে পারছে না। কিন্তু কেন করছে? আমার কাছে মনে হয় মানুষ তার প্রাপ্তির ক্ষেত্রে যখন রাক্ষস হয়ে ওঠে পাওয়ার জন্য, তখনই আসলে সেটা আমাদের শিল্পীদের মধ্যেও হইতে পারে। শিল্পীদের মধ্যে মানে আমি বলতেছি মেকার আছে, অমুক আছে, বহু লোকে আছে যাদের মধ্যে ওই রাক্ষস হয়ে ওঠাটা আছে। রাক্ষস হয়ে ওঠাটার দরকার নাই আর কি। মোশাররফের প্রেমটা একটু জানতে চাই। প্রেম তো কি নারী প্রেমের কথাই বলতেছো কি? হ্যাঁ, সেটা তো আসলে ছোটবেলা থেকেই তো আমার কাছে নারী বিস্ময়কর মনে হতো। যেমন নারী হচ্ছে আমার মতো না, এই যে আমার মতো না, নারী অন্যরকম, এই কারণেই তো আসলে আকর্ষণটা দুর্নিবার। তো সেটা ছোটবেলা থেকেই তো ছিল, এক এক সময় এক এক রূপে। ছোটবেলায় আমার যেমন মনে হয়, যেমন প্রায় মনে হয় যে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের পাশেই দুজন দিদি ছিলেন। মানে সন্ধ্যা সময় তুলসীতলা প্রদীপ জ্বালতে আসতো তারা আর কি। দুজন ওই তুলসী গাছ, ওই প্রদীপ এবং ওই সন্ধ্যার সময় আলোটা এবং তাদের সবকিছু মিলে কি যেন মনে হতো অন্যরকম, যে অন্যরকমটা হচ্ছে কি যে বাস্তব না। আমার কাছে ওইটাই প্রেম আসলে। মোশাররফ করিম আমাদের বাংলাদেশের একজন শিল্পী মানে কি আমি বলতে পারি জনপ্রিয়। আজকের অবস্থানে সে তার নিজেকে ছাড়িয়ে চলে গেছে। সেই মোশাররফ করিমের সঙ্গে আজকে আড্ডা দিলাম। আড্ডাটা কিন্তু আসলে দিলাম না, অপরিপূর্ণ একটা আড্ডা। এই আড্ডা এখানেই শেষ হলো না, আমরা আগামীতে আবারও আড্ডা দেবো। আমরা আবারও মনে করি মোশাররফ করিমের আরো কথা আমরা শুনবো না, আমরা আসলে বারবার বসতে চাই, বারবার বসতে চাই, এবং আমরা সেটা মানে ক্যামেরা টেক করা হোক বা না হোক, আমরা এইসব মানে ফরমাল কোনো ব্যাপার না। আমরা আমাদের জীবনের আমাদের আসলে বারবার আমরা আসলে বারবার বসিও। সেই বসার একটা অংশ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বারবার বসবো, বারবার বসতে চাই এবং আপনাদের সঙ্গে একাত্ম হয়ে যেতে চাই আমরা একসঙ্গে। তো আপনাদের যদি ভালো লাগে আমাদেরও ভালো লাগবে। আপনাদের সবাইকে দেখা হবে নিশ্চয়ই। তো মোশাররফ, হ্যাঁ চলো চলো চলো। মোশাররফ করিমের সঙ্গে আড্ডা দিলাম সারাদিন। আড্ডায় নানা বিষয় উঠে এসেছে। আড্ডা নিশ্চয়ই আপনারা সবাই উপভোগ করেছেন। প্রাণবন্ত এই আড্ডা যদি আপনাদের ভালো লাগে, আগামী দিনে অন্য কোনো তারকার সঙ্গে আমরা আবার আড্ডা দেব, সেই আড্ডাও জমে উঠবে। সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। সবাইকে ধন্যবাদ।